প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই জানিয়ে দিব আজকের দিনের আলোচিত খবরের সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, আজকে আমরা একটা আনকমন বিষয় ঠিক করেছি, এটি নিয়ে কথা বলতে চাই। আমরা বিষয় ঠিক করেছি নারীর প্রতি সহিংসতা এবং প্রতিরোধে নারীর ভূমি অধিকার, এটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। রয়েছেন সুরাইয়া বেগম, তিনি পরিচালক রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ। তারপরে রয়েছেন রওশন জাহান মনি, তিনি উপনির্বাহী পরিচালক ALRD। এবং সবশেষ রয়েছেন খুশি কবির, তিনি মানবাধিকার কর্মী ও সমন্বয়কারী নিজেরা করি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরু করতে চাই এইরকম যে ভূমির অধিকার নিয়ে। আমি বলছিলাম এই অনুষ্ঠান শুরুর আগে, সাধারণত এই ধরনের অনুষ্ঠান আমরা টেলিভিশনে দেখি না বা আলোচনা হয় না, সেভাবে গণমাধ্যমেও সেভাবে আসে না। নারীর ভূমির অধিকার এবং বিষয়টা কত গুরুত্বপূর্ণ এবং একটা মানুষকে সমাজে কিভাবে তাকে খাটো করে ফেলার সমস্ত রকমের আয়োজন মনে হয় সম্পন্ন করা হয় যদি এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। মানে প্রেক্ষাপটটা কি আসলে, কেন এই সময় আমরা এই আলোচনা করছি? আমি যেমন খুশি কবির, আপনার কাছ থেকে একটু জানতে চাই। যদি বলি যে তিনটি বিষয় সাধারণত আমাদের সামনে আসে, বাংলাদেশের নারীরা সাধারণত তিনটি উপায়ে ভূমির অধিকার পেয়ে থাকে। একটি হচ্ছে উত্তরাধিকার, খাস জমি বিতরণ এবং বাজার, ভূমির বাজার অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এই তিনটি জায়গায় নারীর অবস্থান যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটু আমাদেরকে বুঝান যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে। আচ্ছা, যেটা হচ্ছে কি, সাধারণত আমরা যদি দেখি আমাদের দেশ বাংলাদেশেরই অবস্থা দেখি, পৃথিবীর অবস্থা তো খুব বেশি পার্থক্য বাংলাদেশের নারীদের অবস্থা থেকে না। সেটা হচ্ছে যে আমাদের দেশের কথা যদি দেখি, যে নারীর মালিকানা, বিশেষ করে গ্রামীণ নারীদের কথা বলছি আমি, শহরের না। শহরে তো হয়তো আরও কম হবে, বা হয়তো স্বামী তাদের নামে ফ্ল্যাট কিনে থাকে বা ক্রয় করে থাকে, কিন্তু গ্রামের কথা যেটা বলছি, সেখানে নারীর প্রায় 4 বা 5-এর মধ্যে, মানে শতাংশ, মানে 4 বা 5 ভাগ না, শতাংশের 4 বা 4 থেকে 5 পর্যন্ত, এই কাছাকাছি শতাংশ হচ্ছে নারীর মালিকানায়। এবং বাকি সম্পত্তি, ভূমির, সম্পত্তির খালি বলছি না, সম্পত্তি তো অনেক কিছুই হয়, আমি ভূমির কথাই বলছি। আর 96% হচ্ছে জমির পুরুষের মালিকানায়। এখন সেই প্রশ্নটা চলে আসে যে আপনার প্রশ্নের সাথে আমি এটা একটু লিঙ্ক করে দিচ্ছি এই কারণে যে উত্তরাধিকারে যদি পেয়ে থাকে নারী ভূমি, এই মালিকানাধীন ভূমি যেটা আছে, আমি এটা সরকারি জমি, খাস ভূমি, এগুলো নিয়ে আমি আনছি না। তাহলে উত্তরাধিকার যদি হয়ে পেয়ে থাকে নারী, উত্তরাধিকারে পেয়ে থাকলে, আমাদের তো এখন বর্তমানে 90% মুসলমান দেশের, আর 10% হলো অন্যান্য ধর্ম। তো খ্রিশ্চান ধর্ম নারী আর পুরুষ কম সমান পায়, একদম সমান। বাংলাদেশে এই প্র্যাকটিসের কথা বলছি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলছি। হিন্দুরা পাচ্ছে না, জিরো। বাবার সম্পত্তিতে, বাবার স্বামীর কাউরি না, সে কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায় না। এবং বুদ্ধিস্টরা হিন্দু আইন ফলো করে, অন্য দেশে তাদের অন্য আইন আছে, আমি অন্য দেশগুলোর কথা বলছি না। যেরকম হিন্দু আইন, ভারতে কিন্তু হিন্দু নারীরা সম্পত্তির অধিকার পায়, সব কিছু চেঞ্জ হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, আমরা যতবার বলি যে পারিবারিক আইন, যেটার মধ্যে উত্তরাধিকারও পড়ে, সেটা অভিন্ন একটা পারিবারিক আইন করা হোক সবার জন্য। সেটা আমাদের যারা ধর্মীয় নেতারা, সেটা মুসলমান ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, দুজনই ওই জায়গায় এক হয়ে যায় যে নারীদেরকে অধিকার দেওয়া যাবে না। মুসলমান ধর্মের, আমি সেটাতে আসছি, 90% যেহেতু মুসলিম ধর্মের নারী তার ইসের কক্ষের পুরুষ, যে ভাই হোক, স্বামী বা স্ত্রী হোক, বাবা মা হোক, বা
যে যাই হোক সন্তান হোক, তারা পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে নারী। তো অর্ধেক যখন আমাদের জনসংখ্যা নারী, আর তার জমির তার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সে অর্ধেক পাবে, তাহলে তো এই 4% তো থাকার কথা না। তার মানে আমি বলছি যে আমি উত্তরাধিকার আইন আমি ধর্মের সাথে মিলাই চলবো, সেখানে কোথায় পাচ্ছে না তো, তাহলে 4% হওয়ার কথা না। আবার যেটা হচ্ছে যে খাস জমি, আপনি যেটা বললেন যে যেভাবে পায় খাস জমি উত্তরাধিকারের কথা আমি বললাম যে আসলে আইন যাই থাকুক না কেন, নিয়ম যাই থাকুক না কেন, পায় না। ইসেতে মানে খাস জমি বিতরণের নীতিমালা অনুসারে স্বামী স্ত্রী উভয় নামে রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, স্বামী স্ত্রী যখন স্বামী স্ত্রীকে তালাক দেয়, সেই স্ত্রীও মনে করে, আর স্বামী তো অবশ্যই বলে এটা আমার স্ত্রী হিসেবে তুমি পেয়েছো, এখন তুমি স্ত্রী না, অতএব এই জমি তোমার নাই। খাস জমির ক্ষেত্রে খাস জমি যেটা বিতরণ হয় ভূমিহীনদের মধ্যে। আচ্ছা, আর কিছু সংখ্যক, যেটা আমাদের বেশ সংখ্যা খুবই কম সেটা না, ভূমিহীনদের মধ্যে প্রায় 1/3 নারী হচ্ছে নারী প্রধান, তাদের স্বামী হয়তো মারা গেছে অথবা ছেড়ে চলে গেছে, যাই হোক, সেখানে বলা হয়েছে যে সে জমি পাবে যদি তার সক্ষম পুত্র সন্তান থাকে, নাহলে সে পাবে না। এটা হলো যে নীতিমালা করা হয়েছে, খুবই মানে এটা একটা অযৌক্তিক এবং এটা বৈষম্যপূর্ণ। তো সেখানেও খুবই কম পায়, যেহেতু ওই যে একটা লেজ ধরিয়ে দিয়েছে। তো আমি এখানে বলছি যে এখানে ভূমির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। নারী সব কিছুই কাজ করছে। ভূমি সাধারণত এটা তো কৃষি জমিতেই কথা আমরা উল্লেখ করছি। আচ্ছা, আমরা একটু মনি আপা, রওশন জাহান মনি, আপনার কাছ থেকে শুনি যে আপা যেভাবে বলছিলেন যে 4 থেকে 5% ভূমি শুধুমাত্র নারীরা মালিকানায় থাকে, মানে এই যে সম্পত্তি থেকে, এই যে প্রাপ্য যে সম্পত্তি, সেখান থেকে বঞ্চিত হওয়ার প্রধান কারণগুলো আসলে আপনারা এটা নিয়ে কাজ করেন অনেকদিন ধরে, মানে আপনাদের ফাইন্ডিংসটা কি, কেন পায় না নারীরা? আচ্ছা, ধন্যবাদ। আপাত শুরুই করেছেন ওটা দিয়ে যে যেই উত্তরাধিকারের যে আইনগুলো আছে সেগুলোই বৈষম্যমূলক। তো সেক্ষেত্রে প্রাপ্তিটা অনেকখানি এখানেই বাধাগ্রস্ত হয়। এছাড়াও তার বাইরে আর কেন কেন পায় না, তার মধ্যে যেটুকুই আইনে দেয়া আছে সেটুকুও পায় না। তার কারণ হচ্ছে বড় একটা বাধা, যদি এক কথায় বলি, সেটা হলো সামাজিক বাধা। কেননা এই পুরো বাংলাদেশটাই এখন পর্যন্ত আমরা বলি যে একটি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত। এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষতান্ত্রিক মানসিকতা, যেটা নারীকে তার যতটুকু অধিকার দেয়া আছে, যদিও আমরা বলছি বৈষম্যমূলক, সেটাকেও পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয় না। কেন ওই যে আমাদের মনস্তাত্ত্বিক বিষয় যেগুলো রয়েছে, সেখানে আমরা মনে করি জমি মানে পুরুষের সঙ্গে সম্পর্কিত, এবং এটার প্রাপ্তিও কোনো একজন পুরুষের সঙ্গে। আপা যেমন বললেন যে একা নারী যদি হন তার একজন সক্ষম পুত্র লাগবে, কেন জমির সঙ্গে পুরুষ সম্পর্কিত। এই যে মানসিকতা, সেটার কারণে প্রথমত এই বাধাগুলো আসে। কিন্তু এটা এখন আমরা অত্যন্ত জোরের সঙ্গে কেন বলি যে কোনো এক সময়ে হয়তো এটা চলে আসছিল, কিন্তু এখন এটা মোটেও মেনে নেওয়ার বিষয় নাই। এই কারণে, কেননা সরকারের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুসারেই বলে যে বাংলাদেশে 60 থেকে 70% কৃষক হচ্ছেন নারী, যারা একেবারে সম্মুখ ভাগে কাজ করেন। যে পরিস্থিতিটা হয়তো আজ থেকে 60-70% কৃষক নারী কৃষক। আচ্ছা, তারা কৃষিতে নিয়োজিত, এটা বিবিএস এর পরিসংখ্যান অনুসারে। এবং এই কৃষির যেটা, এটা শুনলে হয়তো আমরা অনেকেই মনে করি এত কৃষক কই, তাদের তো কাঁধে নাঙ্গল জল নিয়ে মাঠে যেতে দেখি না। কৃষির কিন্তু ধরন পাল্টেছে। কোনো পুরুষও এখন লাঙ্গল জল দিয়ে চাষ করেন না, যে পদ্ধতিতে করা হয়। এবং কৃষি কিন্তু বৃহত্তর অর্থে যে কৃষি, সেটাকেও আমরা মানসিকতায় ধারণ করি না। কৃষি বলতে শুধু ধান উৎপাদন নয়, কৃষি বলতে শুধু পাট উৎপাদন নয়, কৃষির সঙ্গে আপনার মৎস্য রয়েছে, কৃষির সঙ্গে সবজি রয়েছে, যে উঠোনে যে বাগান রয়েছে, এগুলো সব মিলে কিন্তু কৃষি। এবং এই প্রধান যে আমরা বলে থাকি যে খাদ্যের যোগান যেটা হয়, আমরা বলি যে প্রধান ফসল যেটা হয় সেটা ধান হতে পারে, এর বাইরে যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নারীদের
অবদান সবচেয়ে বেশি এবং ওগুলো তারাই সবচেয়ে বেশি পরিমাণে করে থাকেন। এবং এদেশের খাদ্যে আপনার যোগান দেওয়ার জন্য, পুষ্টির যোগান দেওয়ার জন্য ওই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে এখন সার্বিক কৃষির অংশ হিসাবে দেখা হয় এবং সেখানে নারীদের উপস্থিতি অত্যন্ত বেশি। এবং আরও একটা কারণে এদেশে জমির সত্যি কথা অভাব রয়েছে, যে যত মানুষ তত সংখ্যায় কিন্তু জমি নেই, কিন্তু যতটুকুই রয়েছে সেই জমির অধিকারটুকুও কিন্তু খুব অসমভাবে এটা বন্টন এখানে রয়ে গেছে। কেননা আমরা কোনো এক পরিসংখ্যান থেকে এটাও বলি, সেটা হলো যে আপনার যেটা ব্যক্তিগত জমি, সেই আমাদের দেশে কিন্তু 80% জমি কিন্তু ব্যক্তিগত, বাকি 20% আমরা বলি যে সরকারি জমি, সেখানে খাস জমি একটা বড় অংশ, অন্যান্য পতিত জমি বা আরও কিছু জমি রয়েছে। কিন্তু এই ব্যক্তিগত 80% যে জমি রয়েছে তার মধ্যে কিন্তু বৃহত্তর একটি অংশ কিন্তু অনুপস্থিত যারা রয়েছেন সেই জমির মালিকের কাছে রয়ে গিয়েছে। আর যারা কৃষক, যারা জমি চাষ করেন তাদের হাতে কিন্তু জমি নাই। এই যে একটা বৈষম্যমূলক অবস্থা, সেখানে নারীদের হাতে, সেই কারণেই আপা যেটা বললেন, ওটা কমতে কমতে নারীদের হাত পর্যন্ত যখন যায়, ওটাকে আমরা বলি যে ইফেক্টিভ মালিকানা, যেখানে তার কন্ট্রোল থাকবে, তার মতামত দেওয়ার ক্ষমতা থাকবে, উনি নির্ধারণ করতে পারবেন কোন ধরনের কৃষি করবেন, সব মিলাই সেটা কিন্তু 4 থেকে 5%। এবং যার ফলে সে সমাজে বা তার পরিবারে সে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা হারান, যেহেতু তার কোনো সম্পদের মালিকানা নাই। আপা সুরাইয়া, আপনার কাছ থেকে শুনি, আমরা আজকের যে হেডলাইন আমরা করেছি যে নারীর প্রতি সহিংসতা এবং নারীর ভূমির অধিকার, নারীর এই যে প্রতি সহিংসতার সাথে ভূমি অধিকার, এটা আসলে কিভাবে সম্পর্কিত? আচ্ছা, যদি আমরা দেখি যে সহিংসতার বিষয়টা হচ্ছে, সহিংসতাটার ধরনটা কি, সেটা হচ্ছে যে আপনাকে বিভিন্ন রকম মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন ইত্যাদি। এবং আমরা যখন নারীকে কৃষক হিসাবে কিংবা তার ভূমির অধিকার থেকে তাকে বঞ্চিত করছি, তখন কিন্তু তার এক ধরনের, সে কিন্তু একটা দুর্বল পজিশনে চলে যাচ্ছে। সে তখন তার বলার কোনো কিছু থাকে না। কিন্তু যখন সে তার অধিকারটাকে প্রতিষ্ঠা করার কথা বলে, যেটা উনি বললেন যে নারীরা তো তাদের ভূমির অধিকারটাকে তারা বাস্তবায়ন করতে পারে না। খুশি আপা বললেন যে যখনই মানে ডিভোর্স হয়ে গেলে পরে তাকে ভূমি থেকে চলে যেতে হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়টা কিন্তু নারীকে মানসিকভাবে দুর্বল করে দেয় এবং তার অবস্থানটাকে দুর্বল করে দেয়। আর বিশেষ করে যদি কৃষক নারী হয় তাহলে তার অবস্থান আরও বেশি দুর্বল হয়ে যায়। কারণ কৃষিতে মূলত যেটা হয় যে সেটাকে, আমাদের কৃষি বলতে আমরা কি বুঝি, আমাদের কৃষিতে কিন্তু নারীকে এখনো কৃষক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? তাহলে আমরা যদি বলি তাহলে কৃষককে, যদি আমরা মোটা দাগে বলি তাহলে হচ্ছে যে একটা জনগোষ্ঠী, সে যখন তার এলাকার মানে জলবায়ু আবহাওয়া অনুযায়ী সে যখন চাষবাস করে এবং বীজ সংরক্ষণ করে এবং সেই সম্পর্কিত জ্ঞান চর্চা করে, সেই হচ্ছে কৃষক। কিন্তু কৃষককে এর একটা বড় মানে যদি আমরা অ্যাগ্রেরিয়ান কৃষি প্রশ্নের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেখানে তখন মার্কস, লেনিন, তারপরে জায়ানবের কথা আসবে, তারপরে আপনার আন্দ্রে বেতাই, উৎসা পাটনায়কের কথা আসবে। তারা কৃষককে অন্যভাবে ডিফাইন করছেন, সেটা অনেক জটিল, ওইখানে আমি যাব না। কিন্তু এই যে মোটা দাগের যে কৃষক, এই কৃষিতেও কিন্তু নারী যখন সেই স্বীকৃতিটা পাচ্ছে না, তো যখনই কোনো কিছু যদি আমি স্বীকৃতি না পাই, তখনই কিন্তু আমি দুর্বল হয়ে যাই এবং তখনই কিন্তু সহিংসতার চাপটা আমাদের কাছে আসে। এই যে ভূমির সঙ্গে নারীর যে সম্পর্ক এবং ভূমিতে অধিকার না থাকার কারণে তার যে অবস্থানগত যে সম্পর্ক, সেই সম্পর্কটাই কিন্তু তাকে দুর্বল করে দিচ্ছে। এবং এর সুযোগটা কিন্তু আমাদের সমাজে, যে পিতৃতান্ত্রিক সমাজের কথা আমরা বলি, সেই সমাজে কিন্তু এই সুযোগটা যারা এই ক্ষমতাকে চর্চা করেন, তারাই কিন্তু তখন নারীর উপরে এই সহিংসতার জায়গাটাকে নিয়ে আসেন। আচ্ছা, খুশি আপা, এই বিষয়টা কি বলবেন যে আমাদের ওই যে নারীদের যে ভাগটার কথা বলছি, যেমন ওই যে আপনি বললেন যে ধর্মের ভিত্তিতে যদি বলেন যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ, আবার একই সাথে অন্য ভাগও তো আছে, যেমন প্রান্তিক শহর, আবার হচ্ছে যে আমাদের আদিবাসী সমতল, এই জায়গায়ও নারীদের ক্ষেত্রে কি মানে বৈষম্যগুলো কিভাবে হয়? বৈষম্য তো নারীর মধ্যেও হয়। হ্যাঁ, সমাজের বৈষম্য আছে। সমাজের বৈষম্য একটা জিনিস আমরা আজকাল খুব, যারা নারীবাদী এবং নারীদের সাথে কাজ করছি, ইন্টারসেকশনালিটি, এটা আমি বাংলাটা খুঁজে পাইনি। আন্তঃসম্পর্ক হলে ওইটা পুরাটা আসে না। তো ইন্টারসেকশনালিটি হলো যে সমাজ একজন কৃষককে কিভাবে দেখে, একজন শ্রমিককে কিভাবে দেখে, একজন যারা
পরিচ্ছন্ন কর্মী তাকে কিভাবে দেখে, একজন চা বাগানের শ্রমিককে কিভাবে দেখেন, একজন জেলেকে কিভাবে দেখে, একজন জুতা সেলাই করে তাকে কিভাবে দেখে। সমাজ তো এক একটা পেশাকে বা অবস্থাকে একভাবে দেখে। সেখানে নারীকে কিভাবে দেখে, একজন আদিবাসীকে কিভাবে দেখে এবং আদিবাসী নারীকে কিভাবে দেখে, একজন উচ্চবিত্ত শ্রেণীর শহরে যার অনেক হয়তো সম্পদ আছে সেই শ্রেণী বা সেই গোষ্ঠীর পুরুষকে কিভাবে দেখছে, নারীকে কিভাবে দেখছে, কিন্তু তার অধীনে যারা কাজ করছে যে শ্রমিক, তাকে সেই শ্রমিককে কিভাবে দেখছে আর সেই শ্রমিক শ্রেণীর নারীকে কিভাবে দেখছে। পার্থক্য আছে, ব্যবহারে পার্থক্য আছে, মজুরির পার্থক্য তো আছে যেটা আমরা বলছি, কাজের ব্যাপারে পার্থক্য আছে দেখছি, কিন্তু তার সাথে আরো বেশি যৌন নিপীড়নও আছে এবং তাকে ভিন্নভাবে দেখা হয়। তো এই দেখার মধ্যে দিয়ে যে দেখা যাচ্ছে যে আমরা তো যে বিষয় নিয়ে আলোচনা করছি নারী এবং ভূমিকে নিয়ে, নারীর ভূমি অধিকার, তো যখন এই শ্রেণী পেশা গ্রাম আর গ্রামের মধ্যেও বিভিন্ন যে শ্রেণী আছে, গ্রামের সবাই কিন্তু একই শ্রেণী না, ধনিক কৃষকও আছে, ধনিক শ্রেণীও আছে, তারা অন্যদেরকে যেভাবে দেখছে সেখানে নারীকে কিন্তু প্রত্যেক শ্রেণীর নারী কিন্তু তার মধ্যে ভিন্ন। সেখানে আমরা ইন্টারসেকশনালিটি বলি, যে আমি যখন একটা বিশ্লেষণ করতে চাবো সমাজকে বা নারীকে, আমি তখন তার অবস্থানে আরো কোথায় আছে, কতভাবে কয় প্রকারে সে শোষণের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, এই জিনিসগুলো খুবই প্রয়োজন। আর এটার মধ্যে দিয়েই চলে আসে। আমি যদি বলি যে সাঁওতাল নারী কিন্তু কৃষিকাজে কৃষি মজুর হিসাবে তারা অত্যন্ত দক্ষ, সাঁওতাল পুরুষ থেকেও সে দক্ষ বেশি, অনেক বেশি দক্ষ, কিন্তু মজুরির বেলায় সে কিন্তু ওই সাঁওতাল পুরুষ থেকে কম পায়। আচ্ছা, সে কিন্তু মুসলমান পুরুষ থেকেও দক্ষ, কিন্তু সে মুসলমান পুরুষ থেকে সাঁওতাল পুরুষ কম পাচ্ছে, আর সাঁওতাল পুরুষ থেকে সাঁওতাল নারী যে সবচেয়ে বেশি দক্ষ সে কম পাচ্ছে। তো দক্ষতার এখানে কোনো মূল্যায়ন হচ্ছে না, তার জাতিটা তাকে সবচেয়ে বেশি তাকে অবস্থান করছে এবং তার লিঙ্গ। সেই শ্রেণী যদি ধরেন সে বান্দরবানের একটা উপজেলায় আছে, রোমা উপজেলায় আছে, সেইখান থেকে যদি সেই পুরুষ, সেই সাঁওতাল পুরুষ যদি ঢাকার মিরপুরে এসে কাজ করে, বান্দরবানে তো সাঁওতাল থাকবে না, বা সাঁওতাল আছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে, আমি দুঃখিত, মানে সেইখান থেকে যদি সে ঢাকায় আসে, তাকে তো শ্রম মজুরি তার ক্ষেত্রে ধরা হয়। তো সেই সাঁওতাল ঢাকায় এসে কতটুকু সুযোগ বা কাজ পাবে, সে পাবে যখন তার সমগোষ্ঠী কাউকে পাচ্ছে যে তাকে কোথাও কাজ ধরিয়ে দিচ্ছে, সেখানে সে কিন্তু বঞ্চনার শিকার। এবং সেই সাঁওতাল নারী আমাদের এই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে আসলে, নারীদের এই ভূমির অধিকার অনেক বেশি। আর আপনি বলেন যে পার্বত্য চট্টগ্রামে পয়েন্ট নিয়ে আসছেন, আমরা এটি শুনবো আপনাদের কাছ থেকে। শুনবো দর্শক, ছোট্ট একটি বিরতির সময় আছে, বিরতির পরে সে আলোচনায় আশা করি আপনাদেরকে পাবো। ইস্পাহানি মির্জাপুর যা মুক্তবাক আপনারা দেখছেন। আজকে ফারাবি হাফিজ সাথে আছি। আমরা নারীর প্রতি সহিংসতা এবং নারীর ভূমির অধিকার নিয়ে আলোচনা করছিলাম। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছ থেকে শুনছিলাম, বিশেষ করে আদিবাসী নারী, সমতলের নারী, শহরের নারী, গ্রামের নারী, পার্থক্যগুলো কিভাবে হয়, সমাজ কিভাবে তাকে চিত্রায়িত করে। কিন্তু একটি বিষয় কি বলবেন, যে আমরা যখন নারীদের ক্ষেত্রে, বিশেষ করে হিন্দু আইনে আপনারা যে নারীর বিষয়টা নিয়ে আসলেন, সেইখানে একেবারেই তাদের কোনো সম্পত্তিতে নারীর অধিকার একেবারেই নেই, বাবা কিংবা স্বামীর সম্পদে, সেটিকে এখনো তারা কিভাবে দেখে? এটি যেহেতু আপনারা কাজ করছেন এটি নিয়ে, এটি চেঞ্জ করার কথা আমার মনে হয় বহুদিন ধরে, আমি যতদিন সাংবাদিকতা করি, আজকে 15-16 বছর, সেই সময় থেকে শুনে আসছি হবে হচ্ছে। সেই জায়গায় কোনো অগ্রগতি কি আছে? আমি আপনার কাছ থেকে শুনি, রওশন জাহানমণি। ধন্যবাদ। খুবই একটা মৌলিক জায়গায় আপনি কথা বলেছেন। হবে সেই দাবি তো আমরা করেই যাচ্ছি, এবং না হওয়ার পিছনে যুক্তিগুলো কিন্তু খুব বৃহত্তর অর্থে আমরা জানি। এখানে কিন্তু যেই ধর্ম, আপনি দেখবেন বাংলাদেশের সমস্ত আইন কিন্তু
সংবিধান যেভাবে বলে রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিত হয়, একমাত্র যখন সহায় সম্পদ পাওয়ার ব্যাপার আসে সেটাই কিন্তু ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়, এবং সেটিই পরিবর্তন হচ্ছে না। কেননা এটার এগেনস্টে আপনার এই যে বললাম পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা দায়ী, পুরুষরা প্রধানত, একটু আগে আপা নারীরাও বলছিলেন যে সব থাকেন ধর্মীয় না। নেতারা যখন বসে, এখন ধর্মীয় নেত্রীরা তো নাই, নেত্রী কি আছে? অনেক ধর্মে ধর্মীয় নেত্রী হিসেবে তেমন নাই। মানাও হয় না, সেটা তো মুসলিম ধর্মে তো ধর্মীয় নেতা হিসেবে নারীরা আসে না। আর কোনো হ্যাঁ, ধর্মে তো আমরা ওই আলোচনাটা খুব বেশি যাই না। যারা এটা মনে করেন, বিশ্বাস করেন, আমরা মনে করি যে তাদের সংখ্যা হয়তো অত বেশি না। হ্যাঁ, কিন্তু এইটা সার্বিকভাবে যদি আমরা দেখতে চাই, এই যে হিন্দু আইনের কথা যেটা বললেন, সেটা পার্শ্ববর্তী দেশে কিন্তু এটা রিফর্মস হয়েছে। তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন যখন হয়ে গেল, তারা কিন্তু এখানে সম্পত্তির অধিকার পাচ্ছেন। কিন্তু এখানে আমরা আমাদের কাজের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমরা শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি নিয়ে কাজ করে দেখেছি, এটা যখন ফেরত আসার জন্য আইন হলো, ইভেন সেই সম্পত্তির মধ্যেও হিন্দু পুরুষ যারা রয়েছেন এবং নারী যারা রয়েছেন তারা পর্যন্ত কো-শেয়ারার বলি, নারী যারা আছে ওই সম্পত্তিটা পর্যন্ত দিতে চান না। এবং ওইটার একটা কারণ হলো ওনারা মনে করেন পুরুষ যারা আছেন, পুত্র সন্তান যারা আছেন, তাদের কাছে সম্পত্তিটা এখানে থেকে যায়। নারীরা আমাদের দেশে ম্যারেজ সিস্টেমও এই জন্য দায়ী, কেননা প্রত্যেকটা ম্যারেজ সিস্টেমে কমনলি যেটা হয়, ওনারা কিন্তু বাবার বাড়ি থেকে চলে যান। তো ওনারা মনে করেন সাথে করে এই সম্পত্তিটা ভাগ হয়ে যাবে, চলে যাবে। এই কারণে একটু আগে আমরা আদিবাসী নিয়ে আপা বলছিলেন, এই একই কারণে কিন্তু এই সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে, সেই জন্য দেয়া যাচ্ছে না। কিন্তু যখন আর হিন্দু আইনেও এটা অ্যালাউ করে না। স্ত্রী যিনি থাকেন, ওনার যখন স্বামী মানে মারা যান, তখন উনি এটা কাস্টোডিয়ান হিসাবে থাকেন, জীবন সত্ত্বে পান। তো এটা চেঞ্জের কথার জন্য নারী সমাজ থেকে আপনার একটা দাবি বরাবরই ছিল যে একটা ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা বলা হচ্ছিল, যে সার্বজনীন একটা আইন হবে যেখানে এই ধর্মের ভিত্তিতে আলাদা করে বিভেদ করা হবে না। তো সেটা নিয়ে বহুদিন পর্যন্তই কথা বলা হচ্ছে। আমরা সবসময় আশা করে যাচ্ছি এবং প্রতিশ্রুতিও পাওয়া যায়, বিশেষ করে যখন একটা নির্বাচন আসে তার আগে আগে, যে এটা করা হবে এরকম, এটা এইবার কেন হচ্ছে না, তবে পরবর্তীতে আর হয় না। আমরা মনে করি এখানে পরিষ্কারভাবে এটার মানে পলিটিক্যাল কমিটমেন্টের অভাব, এছাড়া আর কিছু না। আচ্ছা, সুরাইয়াপার কাছ থেকে শুনি, ইউনিফর্ম ফ্যামিলি কোড, এই ইয়েটা শব্দবন্ধ বা এই বাক্যটা আমি গত বছর যখন আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, খুশি আপনারা যখন এটা শুরু করলেন, কথা বলা শুরু করলেন, তখন আমরা শুনলাম। ইউনিফর্ম ফ্যামিলি কোডটা বলতে আপনারা আসলে কি বোঝান এবং কি একটু ইলাবোরেটলি আমাদেরকে একটু বলবেন কিনা যে এটা কিভাবে সম্ভব? আচ্ছা, যদি এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন হয়েছে, আমরা এটা নিয়ে কাজও করেছি, অনেক এ নিয়ে বইও লেখা হয়েছে। ইউনিফর্ম ফ্যামিলি কোড মানে যেটা হচ্ছে যে এখন সমাজে আমরা কি দেখি, বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম নিয়ম নীতি। যেরকম হিন্দুদের ধর্মে মেয়েরা কোনো সম্পত্তি পায় না, মুসলিম ধর্মে নারীরা পুরুষের অর্ধেক সম্পত্তি, মানে দুজন নারী যা পায় একজন পুরুষ সেটা পায়। আবার যখন আমরা খ্রিস্টান ধর্মে দেখি, সেখানে কিন্তু আবার নারী পুরুষ সমানভাবে পায়। তো এই যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্যগুলো আসলে একই দেশে বসবাস করে নারী তো নারী, এর তো ধর্মীয়ভাবে যে হোক আর যেভাবেই হোক, আমরা একটা নারী হিসাবে থাকি, তো মানুষ হিসাবে আমাদের তো একটা অধিকার আছে। সেই অধিকারটাকে কিন্তু আমরা ধর্মের এই যে বিভিন্ন নীতির কারণে কিন্তু সেখানে বিভিন্নতা চলে আসে, বৈষম্য চলে আসে। তো সেই বৈষম্যগুলোকে যাতে না হয়, সেই কারণে আমরা এই আন্দোলনটাকে আমরা এটাকে করছি, যাতে ফ্যামিলি কোড যেটা আছে সেটা যেন ইউনিফর্ম হয়, ইউনিফর্মিটি থাকে, একই রকম থাকে, যাতে প্রত্যেক ধর্মেই যা হোক না কেন সেখানে যেন নারী পুরুষের যে অধিকার, বিশেষ করে ভূমির অধিকারের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না করা হয়, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এই আন্দোলনগুলো করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এইগুলো করতে গিয়ে অনেক রকম মানে এর মুখোমুখি হতে হয়েছে। যারা ধর্মীয় মানে ধর্মের যারা সমাজে যারা ধর্মগুরু কিংবা যারা এটাকে চর্চা করেন কিংবা নির্দেশনা দান করেন, তাদের মধ্যে ঐক্যটা আমরা আনতে পারিনি। যতদিন ওই ঐক্যটা না আসবে ততদিন কিন্তু, এবং যতদিন রাষ্ট্র এখানে হস্তক্ষেপ না করবে ততদিন পর্যন্ত কিন্তু এটা হওয়াটা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমরা আশাবাদী যে আমরা যদি লেগে থাকতে পারি, নারীরা যদি একতাবদ্ধ থাকতে পারে, তাহলে এটা হয়তো একদিন আমরা সম্ভব করতে পারবো। আচ্ছা খুশি আপা, আমি গত বছর একবার একটা রিপোর্ট করতে গিয়ে জামালপুরের একটা ঘটনা দৃষ্টি আকর্ষণ করে, মানে এবং আমার কাছে মনে হচ্ছে জিনিসটা তো দারুণ। কারণ আমাদের মা খালারা যারা ওইভাবে স্কুলে যায় নাই, আগের
অবস্থার কথা বলছি গ্রামের, এখনো নারীদের পড়াশোনার দৌড়তো এবং তাদের ঝরে পড়ার হার অনেক বেশি। তো তারা এই জটিল ভূমি ব্যবস্থাপনা, জটিল দলিল দলিল তারপরে আবার সেটাকে মিউটেশন করা, খাজনা টাজনা দেয়া, এখানে নারীদের অবস্থা একেবারেই থাকে না, আমরা দেখি না। কারণ ওখানে প্রক্রিয়াটাই এত জটিল, মানে পুরুষ হিসেবে আমারই হিমশিম খাইতে হয়, এবং সেখানে জমি দখল করা এক ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো সেই জায়গায় আমি যে রিপোর্টটার কথা বললাম, সেখানে ভূমি সেবার ডেস্কের আলাদা ভূমি সেবা ডেস্ক আমি দেখেছিলাম সেখানে, সম্ভবত দেওয়ানগঞ্জ উপজেলায় জামালপুরের, সেইটির নাম ছিল অঙ্গনা ভূমি সেবা। অঙ্গনা নামে আলাদা করে নারীদের জন্য সপ্তাহে একদিন ওই ভূমি অফিসার উনি এটা শুরু করলেন। সো এই বিষয়টা যে নারীরা যেহেতু ওইখানে গিয়ে আসলে একটা জমির দলিলের তল্লাশি দেয়া কিংবা এই যে জটিল ব্যবস্থাপনার মধ্যে যে নারীকে হেল্প করবে আলাদা করে, সেই মানসিকতাই তো ওইখানে মানে অফিসে থাকে না। সেই জায়গায় কাজ করতে গিয়ে আপনাদের আসলে কি জিনিস আপনারা পেয়েছেন? আসলে যেটা হচ্ছে যে জমির ব্যাপারটা যেটা আপনি বললেন, এটা খুবই জটিল। এটা নারীর জন্য যে অতিরিক্ত জটিল আর পুরুষের জন্য কম জটিল সেটা না। যে জমির ব্যবস্থাপনাটা না বোঝে, এই যে এত জটিল যে মাপ হিসেব, তারপরে আমাদের দেশে বিশেষ করে এটাকে সহজ করতে চেষ্টা করেছিল বলে যে আমরা এটা সব ডিজিটাইজ করব, সব ডিজিটাইজ করার পরে এটা সহজ হয়ে যাবে। আসলে ডিজিটাইজ ঠিক মতো করেও নি, সহজও হয়নি। এবং আমার রেজিস্ট্রেশন করতে হবে এক জায়গায়, আমার এখানে মিউটেশন করতে হবে আর এক জায়গায়, আর এটা কিভাবে লেখা হবে আর কে কি লিখছে সেটা হচ্ছে আর এক জায়গায়। এটা খুবই জটিল। কিন্তু তার মানে নারী হিসেবে সে বুঝবে না। আমি তো অনেক নারীদেরকে চিনি যাদেরকে জমি নিয়ে যুদ্ধ করতে হয়েছে, তারা কিন্তু ঠিকই বোঝে। মানে যখন একটা সমস্যায় কেউ পড়ে তখন তাকে বুঝতে অবশ্যই সে শিখে ফেলে, সে পুরুষ হোক সে নারী হোক। এটা আপনি যখন বললেন যে পুরুষরাই হিমশিম খায়, তো পুরুষরাই হিমশিম খায় এই শব্দটা আসলে হচ্ছে যে আমার এই সমাজ মনে করছে যে নারী পারবে না, কিন্তু নারী একটু দুর্বল, নারীর চিন্তা বা চিন্তার ক্ষেত্রেও দুর্বল। আসলে কেউ দুর্বল না, মানে কেউ একটা জিনিস বোঝে আর একটা জিনিস বোঝে না, কিন্তু এটা নারী পুরুষ নিয়ে এটা না, এটা হলো আমি অভ্যস্ত কিনা। এখন আমি নিজেই দেখেছি অনেক জায়গায় যে নারীকে জমি নিয়ে যুদ্ধ করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। আমি ভূমিহীন নারীদের দেখছি যে যারা খাস জমির জন্য দরখাস্ত দিয়েছে, আর সেখানে কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, কিভাবে ফাইট করতে হয়, জমির মাপটা, জমিটা আসলে খাস কি না। কেন আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো যে খাস জমিগুলো বা যে কোনো জমিগুলো এত বেআইনিভাবে এটা পুরো তাদের দলিলগুলো ফলসিফাই করা হয়। এটা পুরো একেবারে ওদের ভাষায় হচ্ছে যে এটা মানে এটা ট্যাম্পারিং করা হয়েছে। এটা হলো সরকারি ভাষা। সরকারের যারা ভূমি অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয় যারা আছেন কর্মকর্তারা বিভিন্ন, তারা এই শব্দ আমাকে শিখিয়েছে, ট্যাম্পারিং। তার মানে এই দলিলে সাদা করে বা মুছে দিয়ে বা ওভার রাইটিং করে এটা একদম জমি কার নামে কি আছে, কতটুকু আছে, এই সব কিছু পরিবর্তন করে ফেলে। তো এইখানে এই খাস জমিও কিন্তু যেটা খাস সেটা আর এক খতিয়ানে বা আর এক জায়গায় লেখা থাকবে যে এটা খাস না, এটা কোনো ব্যক্তি মালিকানা। তো এই ভূমিহীন নারী কিন্তু সে শিখে ফেলেছে, কেন এটা তার জীবন সংগ্রামের ব্যাপার, তার ওই ভূমিটা দরকার তার বেঁচে থাকার জন্য, সে ফাইট করছে। সে কিন্তু পুরো বিষয়গুলো জেনে ফেলেছে, সে জানে যে হিসেবটা কি। আমি দেখি যে পুরুষ ঢাকা শহর থেকে শিক্ষিতভাবে গেছে, সে বুঝছে না, কিন্তু গ্রামীণ একটা পুরুষ তাকে সব বিষয়গুলো বুঝাই দিচ্ছে। এটা কিন্তু শিক্ষার সাথেও না, এটা পুরুষ নারীর বিষয়ও না। এটা হচ্ছে যে যখন প্রয়োজন হবে সে পারবে। তো আমি মনে করি যে আমাদের যে বিষয়টা উঠিয়েছেন যে জটিলতাটা, যেটা যে নিয়মের জটিলতাটা জমি ব্যাপারে, সেটা সহজ করতে তো হবেই, কিন্তু এটা নারী পুরুষ উভয়ের জন্যই সহজ করতে হবে। হ্যাঁ, সহজ করা না। আমি
ইয়া আপা আপনার কাছে শুনি, মনি আপা, সহজ করার বিষয় তো ডেফিনেটলি আরো সহজ, যেমন আমি নিজেই জটিল, আমার কাছে জটিল লাগে। তো নারীদের ক্ষেত্রে যে আলাদা একটা ডেস্কের কথা বললাম, এই ধরনের ডেস্কের কথাও কি আপনারাও কি ভাবেন, নাকি এটা ওইটা একটা তার মতো করে সে করলো সেই কারণে এটা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, নাকি এটা সাপ্তাহিক একটা দিন নারীকে সে আলাদা করে ইয়ে দিল? এক্সেলেন্ট। আপনি যেটা বলেছেন এটা খুবই একটা ভালো আইডিয়া, কিন্তু মুশকিল কি হলো জানেন, এটাকে কখনোই এই উদ্যোগগুলিকে মেইন স্ট্রিম করা হয় না। এটা কেউ একজন ওখানে হয়তো কর্মকর্তা রয়েছেন, তার সদিচ্ছার কারণে সেটা হচ্ছে, কিছুদিন চলবে, কিন্তু যেই ওখান থেকে উনি সরে যাবেন ওটা আর কাজ করে না। কিন্তু এই ক্ষেত্রে আমি ছোট্ট করে একটু বলি, একটা প্রজেক্ট যেটা বলছিলাম যে স্ট্যান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন, গ্লোবাল একটা ক্যাম্পেইন হচ্ছে, বেজিং +30 চলছে, এবং এই যে সিডো, ইন্টারন্যাশনাল ট্রিটি ইনস্ট্রুমেন্ট, এই যে নারীদের অধিকারগুলো যেখানে যেটা দেয়া আছে সেটাকে ন্যাশনালি এগুলোকে নিয়ে কাজ করা এবং গ্যাপগুলো কমায় আনা, ইমপ্লিমেন্টেশনগুলো করার জন্য এই স্ট্যান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইনগুলো বিশ্বের আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতে এবং এশিয়াতে, বাংলাদেশে হচ্ছে। তো সেখানে এই প্রজেক্ট আমাকে বলে দেয় এই নারীদেরকে আমরা, যেমন ফরিদপুরে BFF বলে একটি সংগঠন, সেখানের নারীরা, আপনার এখানে দক্ষিণবঙ্গে আছে যে স্পিড ট্রাস্ট বলে একটা সংগঠন, সেখানের নারীরা, দিনাজপুরের বিরলের ওইদিকে CDA বলে একটা সংগঠন, সেখানে এই প্রজেক্টটা পাইলটিং হয়েছে, যেখানে সাঁওতাল নারীরা তারা প্যারালিগাল ট্রেনিং রিসিভ করেছেন ALRD থেকে, এবং করার ফলে আমি নিজে খুব চমৎকৃত যে কি করে তারা এত সুন্দর করে, আপা বলেছেন একটু আগে, তারা গিয়ে খোঁজ করছেন যে খাস জমি কোথায় থাকে, তারা কিন্তু বেশিরভাগ ভূমিহীন, কাজে উত্তরাধিকার নিয়ে যতটা না চর্চা করার তাদের সুযোগ রয়েছে, তার চেয়ে বেশি তারা কিন্তু ওই যে পাবলিক ল্যান্ড বলি, যেখানে মেইনলি খাস ল্যান্ড, সেটা প্রাপ্তির জন্যে তাদের আগ্রহ যেমন রয়েছে, সেটা কৃষি জমি তারা কাজে লাগাতে চান, কারণ তারা কৃষক। এবং এই প্যারালিগালরা যে এই খাস জমি চেয়ে নেওয়া, বুঝে নেওয়া, কিভাবে দরখাস্ত করতে হয় সেগুলি করা, এবং পাড়া প্রতিবেশী তাদের জমির ব্যাপারে সহায়তা করছেন। তো এখন সরকারি উদ্যোগ এগুলি যারা নারীরা, এটাকে বলি আমরা ডিমান্ড সাইড। না, দুই একটা কেস স্টোরি কি উল্লেখ করবেন, মানে আপনি নিজে গেছেন এবং তাকে দেখছেন? অবশ্যই অবশ্যই। এই যে দিনাজপুরে একটা গ্রুপ, নারীদের একটা গ্রুপ, তারা এরকম তাদের এখানে সরকার খাস জমি দিচ্ছিলেন, এবং তারা ওখানে গিয়ে দেখলেন যে গ্রুপ ওয়াইজ নাকি ইন্ডিভিজুয়াল? না, ইন্ডিভিজুয়াল অ্যালোকেশনটা আপনার বরাদ্দটা ইন্ডিভিজুয়াল হয়, কিন্তু সবসময় দেখবেন এগুলি কার্যকর করতে যে একটা সমন্বিত উদ্যোগ লাগে। এবং এই নারীরা যারা আছেন, সেজন্যই আমরা যারা বেসরকারি সংগঠনে কাজ করি, আমরা কিন্তু এটার উপর সাংঘাতিক জোর দিই যে সংগঠন তৈরি করা, যে একা নারী যে কাজটা করতে গিয়ে যতটা হিমশিম খাবেন, তারা যখন দলবদ্ধভাবে কাজগুলি করেন, সাংগঠনিকভাবে এই শক্তিগুলো সঞ্চয় করেন, তখন কিন্তু অনেক বেশি সফল হন। এই উদাহরণগুলি আমি বলছি যে ওখানে নারীরা একসাথে করে তারা দল তৈরি করেছেন, এবং এদিক থেকে তারা যখন এগুলি জানা বোঝা শুরু করলেন, তখনই প্রয়োজন পড়লো যে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আপা যেটি বললেন যে তারা জানে না, পারে না, তা কিন্তু নয়। এক হলো মনস্তাত্ত্বিকভাবে তাদের পরিবর্তনগুলি দরকার, যে এটা আমরা নারী, আমরা কৃষক, আমাদের এটা লাগবে, এটা আমাদের অধিকার, এটা আমরা পাই। এই চেঞ্জটা যখন তার মধ্যে আসে, তখন ওই জানা এবং পাওয়ার আকাঙ্ক্ষাগুলি বাড়ে, এবং তারাই বুঝে নেন যে সমাজে কি করে জায়গাগুলো করে নিতে হবে, যাদের তারা অন্যদের কাছ থেকে এই সমর্থনগুলি পান। এগুলো করে এই দিনাজপুরেই আপনার ওখানে বিরলে যারা আছেন, তারা যেটা করেছেন, সেখানে সমান মজুরি তারা নিশ্চিত করেছেন। আপনি কেস স্টোরি বললেন তো, ওখানে একদল সাঁওতাল নারী পুরুষ, একজন জমির মালিক, এটা কিন্তু মজুরি বৈষম্য কিন্তু আইনে নেই, এটা প্র্যাকটিসে আছে। ওনারা গিয়ে ওই জমির মালিক বলেছেন যে ঠিক আছে, নারীরা 200 করে পাবে, ছেলেরা 400 করে। তো ওনারা একসাথে করে বলেছেন যে তোমার 5 বিঘা জমি আছে, আমরা 5 বিঘাই আমরা ফসল তুলে দিব, তুমি চুক্তি করে আমাদেরকে কথার কথা যে 5,000 টাকা দিবা, আমরা কিভাবে বন্টন করব সেটা আমাদের দায়িত্ব, এবং এভাবে যদি দাও তাহলে আমরা করব, না হলে এই কমিউনিটির আমরা কেউ যাব না। তখন কিন্তু উনি বাধ্য। ওরকম করে তারা কিন্তু সমান মজুরিও নিশ্চিত করেছেন। এই উদাহরণগুলি তারা তৈরি করতে পারেন যখন এই দলবদ্ধ থাকেন এবং এই জানা বোঝাটা বাড়ে, এবং ওই আমরা বলি ক্যাপাসিটি বিল্ডিং, অনেকগুলি প্রশিক্ষণ লাগে তাদের। এবং আরেকটা যেটা লাগে, সরকারি যে সেবা পরিষেবা, ওগুলোর সঙ্গে তাদেরকে লিঙ্ক করে দেওয়া, যে ওনারা ওখানে যাবেন চাইবেন। আমরা নিজেরা বেসরকারি সংগঠনে কাজ করি, কিন্তু আমরা মনে করি না যে এটা কিন্তু সমাধান সরকারের কাছেই চাইতে হবে, সরকার এটার জন্য দায়ী, এটা মানুষের অধিকার। যারা পাচ্ছেন না, এই যে আপনার মনস্তাত্ত্বিকতার মধ্যে যেটা আছে, সেটা কিন্তু যেটা করতে হবে যে এটা চ্যারিটি নয়, দান দক্ষিণা নয়, এই নারীরা পান, তারা বঞ্চিত, এটা তাদের অধিকার, এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এবং যখন এটা হয় না,
এই তখনই আসে যে ডিমান্ড সাইড থেকে বুঝে নেওয়ার ব্যাপারটা আসে। আচ্ছা। যখন বুঝে নেওয়ার ব্যাপার আসে তখন এই দলবদ্ধ হওয়ার ব্যাপারটা আসে, প্রশিক্ষণের ব্যাপার আসে, তারা ওখানে যাবেন, চাইবেন, ডিমান্ড করবেন, এই জায়গাগুলি চলে আসে। তো আমরা মনে করি আমাদের কাজগুলি এগুলোই আমরা করে থাকি। আচ্ছা, সুরাইয়া আপা, ALRD সহ অন্যান্য যেই অধিকার ভিত্তিক সংগঠনগুলো আছে, আপনারা অনেকগুলো মানে চেঞ্জের কথা অনেক দিন ধরে বলে আসছেন। এর মধ্যে এই যে বৈষম্যমূলক আইনের কথা বলছেন, নীতিমালা বাতিল করার কথা বলছেন, একটু আগে আপনি যে বিষয়টা তুললেন যে খাস জমি নীতিমালা অগ্রাধিকার তালিকা থেকে বিধবা নারীর ক্ষেত্রে পুত্র সন্তান থাকার যে শর্ত, মানে যে নারী প্রধান পুত্র সন্তান থাকার যে শর্ত, সক্ষম, শুধু পুত্র সন্তান হলে হবে না, সক্ষম। আচ্ছা, এই সব জায়গায় আপনারা সরকারি নীতিমালা পরিবর্তনের কোন জায়গা কি আপনারা দেখেন কিনা, এবং সেই জায়গাটা আসলে আপনাদের বক্তব্য কি? অবশ্যই আমরা দেখি, মানে আমরা মনে করি যে এই যে নিয়মটা দিয়েছে নীতিমালাতে যে যদি নারী পরিবার প্রধান হয় তাহলে তার সক্ষম পুত্র থাকতে হবে, এইটা কি সক্ষম পুত্র কি ইচ্ছে করলে একটা নারী তৈরি করতে পারে? মানে কি তার এর সঙ্গে যে নারীর যে বঞ্চনা, মানে যদি সক্ষম পুত্র না থাকে, সক্ষম মানে সে যদি শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী হয় তাহলে হবে না, হবে না, পুত্র সন্তান না থাকলেও সেই নারী এই খাস জমি পাবে না। তো এই যে নীতিমালাটার মধ্যে এই যে পলিসিটা যা আছে, এটা কি এখনো আছে? এটা এখনো আছে। এটা 87 থেকে আমরা বলে যাচ্ছি, প্রত্যেক সরকার বলছে যে আমরা এটা বাতিল করব, এটা 2024 এখনো বাতিল হয়নি। আচ্ছা, করছে না। তার মানে হচ্ছে যে একটা নারীকে আমরা কিভাবে মূল্যায়ন করি এবং একজন কৃষক নারীকে বা কিভাবে মূল্যায়ন করি। এই যে ভূমির সাথে নারীর যে সম্পর্ক, আমরা তো জানি যে ভূমির সাথে নারীর সম্পর্ক হচ্ছে আদিকাল থেকে, কারণ কৃষির সূচনা হয়েছিল কিন্তু নারীর হাত ধরে। তো কিন্তু নারীকে ক্রমশ আস্তে আস্তে উৎপাদনের যে উন্নয়নের সঙ্গে সঙ্গে এটাকে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, ক্ষমতা থেকে নারী দূরে সরে গেছে। এই যে সক্ষম পুত্র সন্তানের যে নীতিমালার মধ্যে এই যে ফাঁকফোকরগুলো আছে, এগুলো সংস্কার করা দরকার। তাহলে হবে কি, নারী তার অধিকারগুলোকে আস্তে আস্তে তার অবস্থা, মানে সংস্কারগুলো কোন জায়গায় সংস্কারগুলো একটা তো হচ্ছে পুত্র সন্তান, মানে খাস জমিতে সক্ষম পুত্র সন্তান থাকতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে উত্তরাধিকার আইন আছে সেখানেও কিন্তু নারী তো জমি থেকে বঞ্চিত হচ্ছে। তৃতীয় হচ্ছে যে লিঙ্গভিত্তিক যে আমাদের মন মানসিকতা, যে প্যাট্রিয়ার্কির কথা বলি আমরা, সেটা যেটা আছে, মানসিকতা যেটা, যে আমরা সাধারণত কি বলে, অনেক সময় ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে যতটুকু প্রাপ্য নারীর সেটাও তাকে দেয়া হয় না। ভাইরা বলে যে আচ্ছা তুমি যদি সম্পত্তি নিয়ে নাও, তোমার ছেলে মেয়েরা আমার মামা বাড়ি আসতে পারবে না, এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। বাবাও অনেক সময় মেয়েকে বঞ্চিত করে এই বলে যে যাতে সে চায় না তার সম্পত্তি তার এলাকা থেকে অন্য জায়গায় কেউ চলে যাক। মেয়ে বিয়ে দেয়া মানে অনেক সময় এখনো ওই মানসিকতা আছে, বিয়ে দেয়া মানে হচ্ছে পর হয়ে যাওয়া, পরের ঘরে চলে যাওয়া। এই যে প্রভাবগুলো আছে আমাদের সমাজে, এইগুলো কিন্তু রিপ্রোডিউস হয়, আমরা মুখে মুখে বলে বলে এগুলোকে রিপ্রোডিউস করি, এবং এই রিপ্রোডাকশনের মধ্যে দিয়ে কিন্তু নারী ক্রমশ বঞ্চিত হয়। তো নীতিমালা, যদি সরকারি নীতিমালার মধ্যে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করি যে না, উত্তরাধিকার আইনের যেটাতে সেটা সংস্কার করা দরকার, খাস জমি বন্টনের ক্ষেত্রে সংস্কার করা দরকার, এই যে মূল্যবোধের যে ব্যাপারগুলো আছে সেগুলোতে সংস্কার করা দরকার, এবং এগুলো আমাদের যে শিক্ষা পদ্ধতি আছে এই জিনিসগুলো ওই ছোটবেলা থেকেই কিন্তু শেখানো দরকার, যে ইভেন জমি কিভাবে ভাগ বন্টন হয়, যেটা খুশি আপা বলছিলেন, এই চর্চা আমরা অনেকেই জানি, অনেক সময় জানি না। কেন জানি না? কারণ আমরা মনে করি যে এটা জমি হচ্ছে পুরুষের ব্যাপার, নারীদের এখানে মাথা ঘামানোর দরকার নেই, কিংবা নারীদেরকে মাথা ঘামাতে গেলে বলা হয় যে তোমরা মেয়েরা এত এর মধ্যে তুমি বুঝতে পারবে না, কতগুলো আছে না যে তোমাদের এত বুদ্ধি নেই, তোমরা বুঝতে পারবে না। তো শিক্ষার যখন আমরা যে আমাদের যে পাঠ্যসূচি আছে, আমি মনে করি পাঠ্যসূচির মধ্যেও পরিবর্তনগুলো আনা দরকার, যাতে নারীরাও এই জমির বিষয়টাকে আরো স্পষ্টভাবে, জমির সাথে তাদের অধিকারের সম্পর্কটাকে আরো স্পষ্টভাবে অনুধাবন করতে পারে, বুঝতে পারে, এবং তারা যাতে এই অধিকারটা, এবং তারা যাতে ছোটবেলা থেকেই একটা ধারণা নিয়ে জন্ম হয় যে জমি মানে হচ্ছে শুধু পুরুষের না, জমি মানে হচ্ছে নারী পুরুষ সকলের, যার যতটুকু প্রাপ্য তার। আমরা যখন ন্যায্যতার কথা বলি, জেন্ডার ন্যায্যতার কথা বলি,
তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যে আমাদের এই রাষ্ট্রীয় পরিসরে, রাষ্ট্রীয় নীতিতে কিংবা আমাদের সামাজিক পরিসরে সমাজের নীতি মূল্যবোধের মধ্যে যে অধিকারগুলো আছে সেটা যেন নারী পুরুষ সমভাবে পায়। যখনই জেন্ডার ন্যায্যতাকে আমরা নিয়ে আসতে পারবো তখনই কিন্তু আমরা এই সমস্যাগুলোকে দূর করতে পারবো। আচ্ছা আচ্ছা, খুশি আপা, আমরা বিজয়ের মাস, এই স্বাধীনতার অর্ধ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে বাংলাদেশে। আপনারা এই বাংলাদেশে মানে এই নারীর অধিকার নিয়ে কাজ করছেন, নারীর অধিকার, এই সম্পত্তিতে নারীর অধিকার বলেন বা ভূমিতে নারীর অধিকার বলেন, সেই জায়গাটায় রাষ্ট্রকে আসলে কোন পর্যায়ে কি ধরনের অ্যাক্ট আপনারা করতে বলবেন এবং আপনাদের প্রত্যাশার জায়গাটা একটু শুনি। ভালো প্রশ্ন। আমার মনে হয় যে বিজয়ের মাসে আমাদের তো 53 বছর, 50-এর উপরে যে মানে 53 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে। এই 53 বছরে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা নিয়ে আমাদের অনেক পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা আছে। এটা রাষ্ট্রের কাছ থেকেই আছে। দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু এই যে খাস জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ হবে, এটা কিন্তু 72 থেকে শুরু হয়েছে এই আইনটা। এখন আমরা যেটা চাচ্ছি, যে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন যে জামালপুরের দেওয়ানগঞ্জ, না দেওয়ানগঞ্জে, এই উদাহরণে যে ভালো উদাহরণগুলো, এটা উনি তো একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এই উদাহরণগুলো কেন পিক আপ করা হচ্ছে না? আমরা চাচ্ছি যে সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, সংস্কারও আনতে হবে। ভূমির ব্যাপারে একটা বড় সংস্কার। আমরা জানি যে আমরা কিন্তু চাচ্ছি যে অনেক কমিশন গঠন হয়েছে, একটা ভূমি ব্যাপারেও একটা কমিশন গঠন করা খুবই প্রয়োজন এবং প্রত্যেকটা কমিশনে একটা নারী দৃষ্টিভঙ্গি থাকুক। শুধু নারী কমিশন, আমরা এখন নারী কমিশন কাজ করছে, আমরা চাই যে নারী কমিশনের মধ্যে ভূমি ও নারীর বিষয়টা খুব স্পষ্টভাবে চলে আসুক, কিন্তু এটা শুধু নারী কমিশনের কাজ না। আমরা চাচ্ছি যে ভূমি কমিশন হোক, আমরা চাচ্ছি যে আইন কমিশন যেগুলো আছে, সবগুলো যে কমিশনগুলো আছে সবগুলোর মধ্যে একটা নারী দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং ভূমি আইন, ভূমির যে রেজিস্ট্রেশনের যে জটিলতা, তারপরে উত্তরাধিকারের যে জটিলতা, তারপরে একজন ভূমি যখন সে কোনো সম্পত্তি কিনতে চায়, সে সম্পত্তি কেনার সময়ও কিন্তু বৈষম্য আছে নারী আর পুরুষের ব্যাপারে। একটা নারী যখন কিনতে চায় তার ব্যাপারে যে কত ধরনের করা হয়, ভেরিফিকেশনটা করা হয়, একটা পুরুষের ব্যাপারে সে কিন্তু 2 নম্বরই করে পার হয়ে যাচ্ছে। কিন্তু নারীর ব্যাপারে সাংঘাতিকভাবে তারা খালি জিজ্ঞেস করতে চায় সে পারবে কিনা, কোথা থেকে করছে, কিভাবে করছে। তো এগুলো দরকার। আর আমরা যেটা মনে করছি যে যেটা মনিও বলছিল, সে বিরলের অভিজ্ঞতা বলছিল, আমি যেটা বলতে পারি যে নোয়াখালীর মতো একদম একেবারে চর অঞ্চল, একদম খুবই মানে একটা রক্ষণশীল পর্দানসীন এলাকায়, সেখানে ওটাকে এখনো ওদেরকে ওই বিধবা গ্রাম বলে। ওরা বিধবা না, অনেকে বিধবা, অনেকে হলো যে তালাকপ্রাপ্ত বা কিছু। তাদের সক্ষম পুত্র সন্তান নাই, কিন্তু তারা ফাইট করে, এটা তো 87-তে হয়েছে, তারা 90-এর দিকে তারা জমি পেয়েছে। তারা একেবারে আন্দোলন করে পেয়েছে যে আমরা পারি, কয়েক বছর ধরে আমরা এই জমিতে দখল করে রাখছি, জোরদারের হাত থেকে আমরা মুক্ত করে রেখেছি, আমরা চাষ করছি, আমরা সক্ষম, আমাদের পুত্র সন্তান দরকার নাই। এই উদাহরণগুলো, আপনি যে উদাহরণ দিয়েছেন, মনি যে উদাহরণ দিচ্ছে, যে সুরাইয়া যে বক্তব্যগুলো দিচ্ছে, আমাদের সবার আসলে আমাদের হলো যে পুরো রাষ্ট্র যদি পরিবর্তন না করে আর রাষ্ট্র যদি এগুলো না নেয়, আমরা রাষ্ট্রের বাইরে যারা বেসরকারি, আমরা এই দেশের জনগণ, আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, কিন্তু আমরা নীতি এবং নিয়ম এবং আইন করতে পারবো না। এটার
সার্বিকভাবে সবার কাছে, শুধু যেখানে আমরা কাজ করছি সচেতন করছি বা যেখানে সংগঠিত হচ্ছে, নিজে কেউ না কেউ করছে বা সচেতন হচ্ছে, তারাই কিছু পাবে আর অন্যরা বঞ্চিত হবে, এটা তো হতে পারে না। এটাও একটা বৈষম্য বিরোধী আন্দোলন। Right. তো বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে বিরাট বৈষম্য আমি নারীর ব্যাপারে রেখে দিচ্ছি। আমি সরকারের আইন এখানে একেবারে এই ডিসেম্বর মাসে কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তো এই মাসে নারীর সম অধিকার আমাদের ৭১-এর যখন বলা হচ্ছে ৭১-এর কথা, নারীর সম অধিকার প্রত্যেকটা স্তরে নিশ্চিত করা হলো আমাদের কাম্য, Right. এবং আইন সবকিছু রাষ্ট্র যেন এটাকে একইভাবে দেখে। আর যারা রাষ্ট্র পরিচালনা করে এবং সরকারি কর্মকর্তা যারা আছে, আমি তো দেখছি যে ডিসি হোক, ইউএনও হোক, যারা হোক, তাদের মধ্যে পুলিশে হোক, জি জি সম্পূর্ণভাবে তারা কিন্তু অনেক সময় অজ্ঞ, ইচ্ছাকৃতভাবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। Sorry. লম্বা আলোচনা। বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য আপনাদের যে মতামত, এই সুপারিশ নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন তারা বিবেচনা করবেন। একটা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন ২৪ বাংলাদেশের মানুষ আবার নতুন করে দেখছে। দর্শক, আপনারা যারা দেখছিলেন, অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।